আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির অন্যতম বড় উৎসব রথযাত্রা আসছে। প্রভু জগন্নাথের এই রথযাত্রাকে বাঙালি ভক্তি ভরে পালন করে থাকে। তো এই রথযাত্রা উপলক্ষে একবার রবি ঠাকুর লিখেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই চারটে মাত্র লাইন, যেটা সেই যুগে দাঁড়িয়ে রথযাত্রার সাথে কবি লিখেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কোথাও বারবার করে ভারতীয় ফুটবলের ট্রান্সফারের যখন বিভিন্ন ধরনের রিউমার গসিপ শুনতে পাওয়া যায়, তার সাথে বড় মিল পাওয়া যায়। আমি আর ডিটেলসে যাচ্ছি না, যাদের ধরার জায়গা রয়েছে, ক্ষমতা রয়েছে, তারা ভীষণভাবে এই জায়গাটাকে ধরতে পারবেন, লাইনগুলোকে বারবার করে রিচেক করতে পারলে। আমি যেখানে যাব, যে বিষয়ে আমি ঢুকবো, সেটা একদিকে একটা পুরোপুরি ওয়াইল্ড ট্রান্সফার, যার যুক্তি কতটা ছিল, প্রয়োজনীয়তা কতটা ছিল, সেটার একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যায়। আর একটা ব্যাপার, সেটা অবশ্যই ওয়াইল্ড ট্রান্সফার রিউমার, কিন্তু হ্যাঁ, তার যৌক্তিকতা রয়েছে, এবং সেটা যদি আগামী দিনে কোনো দিনও সম্ভব হয় বা হওয়ার কি কি রাস্তা রয়েছে, সেটা ভাবতে পারলে দেখা যাবে যে হ্যাঁ, এটার একটা কোথাও পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ রয়েছে এটাকে নিয়ে আলোচনা করার। কিন্তু সেই বিষয়গুলোতে ঢোকার আগে প্রথমে যে দুজন প্লেয়ারের এক্সটেনশন অফিসিয়ালি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে প্রেস রিলিজ করে জানিয়ে দেওয়া হয়েছে, তারা হলো রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, যাকে আরও 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয়েছে। 2025-26 সিজন অবধি মোহাম্মদ রাকিব ইস্টবেঙ্গল জার্সি পরে খেলতে চলেছে। এবং দ্বিতীয় প্লেয়ার অবশ্যই নিশু কুমার, যাকে লোনে ইস্টবেঙ্গল গত সিজনে কেরালা থেকে নিয়ে এসেছিল। সেই নিশু কুমারকে আরও 1 বছর কিন্তু পার্মানেন্ট ডিলে রাখা হলো, অর্থাৎ 2025 অবধি নিশু কুমার থাকছে ইস্টবেঙ্গলে। এটা ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যেখানে আমি ঢুকবো, যে বিষয়টা প্রথমেই কথা বলবো, সেই বিষয়টা নিশ্চিতভাবে ভারতীয় ফুটবলের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে সেন্সেশনাল প্লেয়ার, যাকে নিয়ে রীতিমতো শুধুমাত্র আইএসএল চলাকালীন মুম্বাই সিটি এফসি ফ্যান্স না, যখন ন্যাশনাল টিমের খেলা হয় বা ওভারঅল যখন একটা সিজন শেষ হয়, যে কোনো ভারতীয় ফুটবল ফ্যান এই প্লেয়ারটাকে নিয়ে নিশ্চিত হয় ভাবনা চিন্তা করে যে যদি মুম্বাই সিটি এফসি নয়, আমার টিমে এই প্লেয়ারটা খেলতো, তাহলে কত না ভালো হতো। কারণ ব্যাক টু ব্যাক 2টো সিজনে একজন ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে দাঁড়িয়ে 16টা করে গোল কন্ট্রিবিউশন কিন্তু এই লালিয়ান জোয়ালা ছাংতে রাখতে পেরেছিল। এটা তাকে কোথাও আলাদা করে জায়গা করে দেয় যে কেন সে বর্তমানে দাঁড়িয়ে যত ইন্ডিয়ান ফরওয়ার্ডসরা রয়েছে, উইঙ্গার অ্যান্ড ফরওয়ার্ডস, এবং তার সাথে যারা নাম্বার 10ও খেলে তারাও রয়েছে, তাদের থেকে কোথায় লালিয়ান জোয়ালা ছাংতে ডিফারেন্ট, কেন সে আলাদা, কেন তাকে বাকি ক্লাবগুলো ট্র্যাক করে, কেন তাকে বাকি ক্লাবের ফ্যানরা ডিমান্ড জানায় যে আমার ক্লাবও যেন তাকে সই করায়। এবার বিষয়টা কাট্টু আরও 2-3 মাস আগে, যখন থেকে একটা গুঞ্জন শোনা যায়, একটা গসিপ শুনতে পাওয়া যায় যে মোহনবাগান তারা ভীষণভাবে ইন্টারেস্টেড লালিয়ানজোয়ালা ছাংতের জন্য। কারণ আমরা জানি যে মনভীর সিং যেইভাবে নিজেকে পরপর ম্যাচগুলোতে তুলে ধরে, সেখানে একটা জিনিস পরিষ্কার মনভীরের খেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, যেটার একটা বড় অভাব রয়েছে। টানা 3-4টে ম্যাচ যদি মনভীর খুব ভালো খেলে, তারপরের 2-3টে ম্যাচ মনভীরের ক্ষেত্রে সেই কনসিস্টেন্সির অভাব দেখা যায়। এবং যদি স্ট্যাটসের ট্যালি দেখা যায় বা স্ট্যাটসের ট্যালি যদি কম্পেয়ার করা যায়, তাহলে নিশ্চিতভাবেই ছাংতের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার কোনো উইঙ্গারই ধারে কাছে আসে না। সে যা গোল করে, যা অ্যাসিস্ট করে, তার ধারে কাছে আসে না। এবং সেই জায়গা থেকে মোহনবাগানের একটা ইন্টারেস্টের খবর বেরিয়ে আসতে শুরু করে। সেটা নিয়ে নিশ্চিতভাবে আমরা অনেকে ভিডিও বানিয়েছি, অনেক জায়গা থেকে আর্টিকেল বেরিয়েছে, টপ লেভেলেও কথাবার্তা হয়েছে যে হ্যাঁ, মোহনবাগানের একটা ইন্টারেস্ট অবশ্যই ছাংতের ওপর রয়েছে। সেটা শুধুমাত্র এখন না, আরও 2-3টে সিজন আগে থেকে তাকে ট্র্যাক করে কিন্তু মোহনবাগান রেখেছে। এবার কাট্টু এই যে টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর, সিজন শেষ হয়ে যাওয়ার পরের যে একটা মুমেন্টস তৈরি হয়, সেখানে একটা ভীষণ বড় রুমার তৈরি হয় যে মোটামুটি এমন একটা বড় সিগনেচার মোহনবাগানে আসছে, যেটা একটা ইম্প্যাক্ট সিগনেচার হবে। এবং সেখানে বারবার করে সেই ভিডিওতেও কথা বলেছিলাম যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে 3জন প্লেয়ার রয়েছে যারা মোহনবাগানের এই টিমটাতে একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারে। সেখানে ঝাংতে রয়েছে, আপুইয়া রয়েছে, জিকসন রয়েছে। এর বাইরে আমার অন্তত 4 নম্বর প্লেয়ারের নাম মনে পড়ছে না, যাদের ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে, যাদেরকে মোহনবাগান ট্র্যাক করে রেখেছিল, যাদের সাথে কোনোভাবে কোনো রকম গসিপ শুনতে পাওয়া গেছিল। এরকম কোনো প্লেয়ারের নাম অন্তত আমাদের কারোর মনে পড়েনি, কিন্তু হ্যাঁ, সেই 3টে নামের থেকে আপুইয়া এই মুহূর্তে মোহনবাগানে ডিল ডান। তারপরে অনেকের একটা সম্ভাবনার সূত্র থেকে বহু রকম গুঞ্জন জল্পনা উঠে আসে যে হ্যাঁ, ছাংতে মোহনবাগানের টার্গেটে রয়েছে, একটা বিগ ডিল মোহনবাগান করতে যাচ্ছে। এবং তার পরের যে ফেজটা, সেখানে মার্কাসের তরফ থেকে অফিসিয়ালি সে টুইট করে জানিয়ে দেয় যে না, মোহনবাগানে বা অন্য কোথাও
লালিয়ানজওয়ালা ছাংতে জয়েন করছেন অন্তত পক্ষে এই যে 24-25 সিজন রয়েছে সেই সিজনে, এবং সেই দিনকে ভিডিও বানিয়ে যারা সেই ভিডিওটা মনে করতে পারবে, দরকার হলে এই ভিডিওটাকে এখানে পজ করে দরকার হলে সেই ভিডিওতে ফিরে যাও। সেদিনকেই বলেছিলাম যে যখন এই কথা উঠে আসছে এত রিউমারের পর যে ছাংতে মুম্বাইতেই থাকবে এবং এটা তার লাস্ট সিজন 2024-25 সিজনটা, তাহলে হয়তো এমন কোনো ইকুয়েশনস তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে ছাংতে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে, এইরকম একটা অ্যাসুরেন্স মুম্বাই সিটি এফসি পেয়েছে এবং সেই জন্যই তাকে ছাড়ার মতো প্ল্যান আর নেই এবং মুম্বাইতে ছাংতে আপাতত থাকতে চলেছে। সেই দিনকের ভিডিওতে ফিরে যেতে পারো, ঠিক এই লাইন্সগুলোই মেনশন করেছিলাম। হ্যাঁ, তারপর অনেক কমেন্ট এসেছিল যে এত আর্লি বলে দেওয়াটা ঠিক না, 31 অগস্ট অবধি টাইম রয়েছে, তার মধ্যে যে কোনোভাবে ঘটনা ঘুরতে পারে, অনেক কিছু হতে পারে। এগুলো হচ্ছে ফ্যানেদের পয়েন্ট অফ ভিউ, আই রেসপেক্ট। এবার যদি আমি চলে আসি গতকালের ঘটনা, যেটা হচ্ছে আসল বিষয় এখানে, যেখান থেকে আসল, আমি বলবো না যে কোনো নাটক শুরু হয়েছে, আমি বলবো যেখান থেকে একটা নোংরামি শুরু হয়েছিল, যে লালিয়ানজওয়ালা ছাংতে তার পার্সোনাল কাজের জন্য। আমরা ভুলে যাই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা করে প্রফেশনাল লাইফ থাকে, একটা করে পার্সোনাল লাইফ থাকে। প্রফেশনাল লাইফে সেই প্লেয়ারকে নিয়ে কী চলছে না চলছে অন্য ব্যাপার, কিন্তু পার্সোনাল লাইফে কী চলছে, তার কি প্রয়োজন রয়েছে কলকাতাতে আসার, সেটা না জেনে শুধুমাত্র বাজার চলতি একটা রুমারকে ছড়িয়ে দেওয়া, এটা একদমই কিন্তু কাম্য নয়। লালিয়ানজওয়ালা ছাংতে আইজল থেকে কলকাতাতে নেমেছিল, তার বেশ কিছু পার্সোনাল কাজ ছিল, সেই পার্সোনাল কাজ ছেড়ে আপাতত আজকে সে গোয়া ফিরে গেছে, যেখানে তার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সেখানে যে অ্যাওয়ার্ড সেরিমনি রয়েছে, সেই অ্যাওয়ার্ড সেরিমনিজ রয়েছে, এবং তারপর সে সরাসরি চলে যাবে মুম্বাইতে, সেখানে প্রি সিজন ট্রেনিংয়ে যোগ দেবে। এই যে মাঝখানে নাটকটা হলো তার কলকাতাতে নাবা নিয়ে, আজকে ঠিক দেখো, আজকে কিন্তু মুম্বাই সিটি এফসি যেভাবে তার এক্সটেনশনের টিজারটাকে রিলিজ করলো, সেটা কিন্তু ভীষণভাবে ওই পোর্শনটাকেই তুলে ধরে, যে ওর ফ্লাইট ছিল কলকাতা অবধি, তারপর সেখানে 2 ঘন্টার লেওভার, তারপর কলকাতা থেকে মুম্বাই। এই জায়গাটা কিন্তু তৈরি হতো না যদি না কালকের ওই চরম নাটক কাম নোংরামি, এই জিনিসটাকে বিভিন্ন মিডিয়া থেকে বা বিভিন্ন জায়গা, আমি বলবো না যে কারা করেছে কি করেছে, বহু জায়গা তোমরা জানো যে বড় বড় ছবি, বড় বড় থাম্বনেল, বড় বড় আর্টিকেল, বহু কিছু লেখা হয়েছে যে এই বুঝি ছাংতে মোহন বাগানে সই করার জন্য কলকাতায় হঠাৎ করে নেমে গেল, হঠাৎ করে ফ্লাইট ধরলো, হঠাৎ করে কলকাতায় এলো, এই বুঝি মোহন বাগানে যাচ্ছে সই করতে। এই চ্যাপ্টারটা অনেকদিন আগেই ক্লোজ হয়ে গেছিল, সেখানে এটাকে ক্লোজ রাখা দরকার ছিল, কারণ এইভাবে একটা প্লেয়ারকে নোংরামির জায়গাতে নামিয়ে আনার কোনো দরকার ছিল না, তার সাথে মোহনবাগানের ক্লাবটাকে জুড়ে দেওয়ার কোনো যুক্তি ছিল না, কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাট যারা করেছে দে শুড বি অ্যাসেমড, এবং তাদের এখান থেকে দাঁড়িয়ে অ্যাপোলজি চাওয়া দরকার যে হ্যাঁ এটা ভুল হয়েছে। একটা প্লেয়ার যার চ্যাপ্টারটা অন্ততপক্ষে 10 দিন আগে ক্লোজ হয়ে গেছিলো, তাকে আবারও টেনে হিঁচড়ে নিয়ে এসে এই জিনিসটা করার কোনো প্রয়োজন ছিল না। এবং ফাইনালি যেটা হয়েছে 2027 অবধি লালিয়ানজওয়ালা ছাংতে মুম্বাইতে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, সেখানে থাকতে চলেছে, এটাই হওয়ার কথা ছিল। এই কথায় কিন্তু যেই দিনকে মার্কাস জানিয়েছিল যে মুম্বাইতেই ছাংতে থাকতে চলেছে, সেই দিনকে এই পসিবিলিটিসের কথা বলেছিলাম, এবং সেটা মোটামুটি আজকে দাঁড়িয়ে মিলল না। আমি ওই বাকিদের মতো বলতে চাই না যে মিলিয়ে দিলাম, দেখো আমার কথাই হয়ে গেল, এর আগে 10টা মিলিয়ে দিয়েছি, 50টা মিলিয়ে দিয়েছি, 100টা মিলিয়ে দিয়েছি। আমি বলতে চাই না, অ্যাজ আ ফ্যান, ফুটবল ফ্যান, আমি যতটুকু বুঝতে পেরেছিলাম সেখান থেকে সেইটুকু বলেছিলাম, এর বাইরে ভাই আমার ক্ষমতা নেই। আমি বলিনি, আমি জানতাম না, তারপর ছাং থেকে নিয়ে একটা কথাও বলিনি। কালকে আমি একটা হিন্টসও দিয়েছিলাম ভিডিওতে, যারা ইন্ট্রোটা দেখেছিলে, যে আমার হাতে অতিরিক্ত সময় নেই, যে প্লেয়ার নিজের পার্সোনাল সময় কাটাতে আসছে তাকে নিয়েও বাজার চলতি রুমার আমি শুরু করে দেবো, এত সময় আমার হাতে নেই। কালকের ইন্ট্রোটা ফলো করতে পারো, যারা ছাংতে ব্যাপারে জানতে চেয়েছিলে তারা ওই ইন্ট্রোর ওই লাইনটা ফলো করতে পারলেই বুঝতে পারবে যে কেন আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করেছিলাম। এই জিনিসটার প্রয়োজন ছিল না, দরকার ছিল না। দেশের একজন অন্যতম সেরা প্লেয়ার আর দেশের এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন ক্লাব, তাদের মধ্যে যে নোংরামিটা বিভিন্ন জায়গা থেকে তৈরি করা হলো, এটা পুরোপুরি অ্যাভয়েড করা যেত। যারা অ্যাভয়েড করতে পারতেন তারা নিজের দায়িত্বে এই নোংরামিটা করেছেন, এটা দায় তাদের লজ্জিত হওয়া দরকার। বাট এই সব ঘটনার পর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারের রুমার বা লিঙ্ক আপ কিন্তু রে স্পোর্টসের তরফ থেকে গতকাল অফিসিয়ালি তারা ব্রেক করেছে, যে ড্যানি বাথ, যে লাস্ট সিজনে নরউইচ সিটি এফসির হয়েছিল, এবং একটা লং টাইমে কিন্তু উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, বা যাদেরকে আমরা ছোট করে উলস বলে ডাকি, সেই টিমের একটা বড় অংশ জুড়ে কিন্তু ছিল যখন তারা চ্যাম্পিয়নশিপে বা লিগ ওয়ানে খেলছিল, তারপর প্রিমিয়ার লিগে প্রমোটেড হয়। সেই সময়টাতে কিন্তু ড্যানি বাথ ছিল, এবং ড্যানি বাথের সাথে ভারতের কানেকশন এটাই যে ড্যানি বাথ কিন্তু একজন পিআইও প্লেয়ার,
ড্যানি বাথের যে অরিজিন রয়েছে সেই অরিজিন কিন্তু ইন্ডিয়ান অরিজিন, পাঞ্জাবের সাথে ওর কানেকশন রয়েছে এবং দীর্ঘ সময় ধরে এই ড্যানি বাথ কিন্তু ভারতবর্ষে আসা যাওয়া করেছে। ইন্ডিয়ান কোচ তখন ছিলেন স্টিভেন কনস্ট্যান্টাইন, তার সাথে কথা বলে গেছে যে কোনোভাবে যদি ইন্ডিয়াতে খেলার ছাড়পত্র পাওয়া যায়। কিন্তু আমরা জানি যে আমাদের এখানে পিআইও যারা রয়েছে তাদেরকে খেলানোর কত সমস্যা রয়েছে, যত ইন্ডিয়ান অরিজিন হোক না কেন। আমরা জানি সংবিধানে কিন্তু যে ধারা রয়েছে, যে সমস্যা রয়েছে, সেই জায়গাতে তারা কিন্তু আটকে যায়, অর্থাৎ আমাদের এখানে ডুয়েল সিটিজেনশিপ রাখা যায় না। তো সেই সেন্টার ব্যাক ড্যানি বাথ, যার এই মুহূর্তে 34 বছর বয়স, সেই ড্যানি বাথকে নাকি মোহনবাগান টার্গেট করেছে এবং একটা ইনিশিয়াল টক এই মুহূর্তে স্টার্ট হয়েছে। দেখো, প্লেয়ার হিসাবে নিঃসন্দেহে একটা ভালো প্লেয়ার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থায়ও রয়েছে, কেরিয়ারের যে জায়গাতে রয়েছে, সেখানে এই সিগনেচারটা যদি কোনোদিনও মোহনবাগানে হতো তাহলে সেটা কতটা ভালো হতো, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। এরপর এখানে টুইটারে আমরা মার্কাসের তরফ থেকে জানতে পারি যে না, এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এই সিগনেচারটা নাও হতে পারে। পরিষ্কারভাবে হি ইজ নট থিঙ্কিং কি এটা মোহনবাগানে হবে বলে ড্যানি বাথের সিগনেচারটা। এটা অনেক মোহনবাগান ফ্যান্সকে কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আশ্বস্ত করে যে যে প্লেয়ার বিদেশি স্লটে সই করতো, ফরেন কোটা স্লটে কিন্তু তাকে সই করতে হতো, এরকম না যে কোনোভাবে ইন্ডিয়ান স্লটে সে সই করতো, তাকে ফরেন কোটা স্লটে সই করতে হতো। ওর যা এজ রয়েছে, লাস্ট সিজনে যেভাবে নরউইচের হয়ে ওর গেম টাইম ডাউন হয়ে গেছে, সেই জায়গা থেকে এই সিগনেচারটা মোহনবাগানের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে ইনিশিয়ালি কিন্তু ভ্যালু অ্যাড করতে বলে মনে হচ্ছে না। এবং এখানে আরও একটা ওপিনিয়ন রয়েছে যে যদি কোনো দিনও এই প্লেয়ার বা এই ধরনের যারা প্লেয়াররা রয়েছে তারা ইন্ডিয়ান ফুটবলে আসতে চায়, তাহলে বিদেশি কোটাতে না, দরকার হলে তারা তাদের সিটিজেনশিপ যেখানে যেখানে রয়েছে সেটাকে সারেন্ডার করুক, সেটাকে সারেন্ডার করে তারা ইন্ডিয়াতে আসুক এবং সেই সারেন্ডারের পর তারা আমাদের দেশে থেকে আমাদের দেশে যা কিছু রুলস রেগুলেশন রয়েছে, নর্মস রয়েছে, সেটাকে ফলো করে আমাদের দেশের সিটিজেনশিপ নিক, পাসপোর্ট হোল্ড করুক এবং ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে ক্লাবগুলোতে সই করুক। সেটা তখন কিন্তু ক্লাবগুলোকে বেনিফিট করবে। তখন তাকে যে লিমিটেড ফরেন কোটা রয়েছে সেই ফরেন কোটাতে প্লেয়ারটাকে ঢোকাতে হচ্ছে না, ন্যাশনাল টিমের ডোমেস্টিক কোটাতে সেই প্লেয়ারটা ঢুকছে এবং সে যদি নিজেকে আবারও প্রুভ করতে পারে, অলরেডি তারা প্রুভেন বিদেশের মাটিতে, আবারও যদি ইন্ডিয়ান ফুটবলে নিজেদেরকে প্রুভ করতে পারে তাহলে ন্যাশনাল টিমে তারা যেতে পারে এবং কোথাও আমাদের ন্যাশনাল টিমের কিন্তু স্ট্রেংথটা বাড়বে। এবার এখানে বড় প্রশ্ন যে এই প্লেয়াররা কি আদেও তাদের দেশে সিটিজেনশিপগুলোকে ছেড়ে দিয়ে আমাদের দেশে আসবে, তাহলে অ্যান্সারটা হবে না। তার কারণ হচ্ছে দুটো। এক, তাদের যে প্লেয়িং কেরিয়ার রয়েছে সেটাকে তারা কখনোই এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো দেশ থেকে আমাদের দেশে সুইচ করার কথা ভাববে না। নাম্বার টু হচ্ছে একটা প্লেয়ারের প্লেয়িং কেরিয়ারের পর কিন্তু কারো কোচিং কেরিয়ার থাকে, কেউ টিভি পণ্ডিত হিসাবে কেরিয়ার স্টার্ট করে, তো প্রত্যেকের কিন্তু সেই জায়গাতে প্রবলেম হবে, তখন তাদের আবার ওয়ার্ক ভিসা নিয়ে অনেক সমস্যা আসতে পারে। এই রিস্ক কিন্তু এই প্লেয়াররা নেওয়ার চেষ্টা করবে বলে মনে হয় না। এবং আগেও বলেছি, আবারও বলছি, ভবিষ্যতে বলবো যে শুধুমাত্র ফুটবলের জন্য কিন্তু আমাদের দেশে যে সংবিধানের ধারা রয়েছে সেটা সরকার কোনোদিনও পরিবর্তন করবে বলে অন্তত মনে হয় না। যদি এটা একটা বড় আকারে সমস্যা হতো যে সমস্ত স্পোর্টসে এই সমস্যাটা রয়েছে, তাহলে হয়তো কোথাও একটা ভাবনা চিন্তা কেউ করতে পারতো। কিন্তু ফুটবলের ক্ষেত্রে যেখান থেকে সিরিয়াসলি না আছে রেভিনিউ, না আছে প্রচার, না আছে কোনো রকম প্রফিটেবিলিটির একটা রাস্তা, সেখানে কিন্তু কোনোভাবে সরকার বা যারা অথরিটিস রয়েছে তারা স্টেপ করবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, যেভাবে মোহনবাগান ড্যানি বাথকে টার্গেট করেছে, যেভাবে একজন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারকে টার্গেট করেছে, কোথাও ভেবেছি যে হ্যাঁ এই প্লেয়ারটার সাথে কথাবার্তা বলা যাবে, যে পরবর্তীকালে সই করানো যাবে, সেটা একটা কোথাও সাধুবাদের জায়গা। কিন্তু আবারও বলছি, ড্যানি বাথ এখন যে রয়েছে, যে অবস্থায় রয়েছে, আরও 2-3টে সিজন আগে হলে এই ড্যানি বাথের সিগনেচার খবর নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকরা ভীষণভাবে খুশি থাকতো, বা আইএসএলে যদি অন্য কোনো ক্লাবের ক্ষেত্রে হতো, প্রত্যেকটা টিমের ফ্যান বা ওভারঅল ইন্ডিয়ান ফ্যান্স তারা কিন্তু খুশি হতো যে একজন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারকে কোনো একটা ক্লাব, সেটা মোহনবাগান হতে পারে, ইস্টবেঙ্গল হতে পারে, মোহামেডান হতে পারে, মুম্বাই হতে পারে, যে কেউ হতে পারে, যে সেই প্লেয়ারটাকে ইন্ডিয়াতে অন্তত নিয়ে আসার কথা এই ক্লাবটা ভাবছে, কোথাও তো একটা কিছু হচ্ছে, তাহলে কিন্তু একটা ভালো জায়গা তখন তৈরি হতে পারতো। বাট ড্যানি বাথের বর্তমানে যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশন কোনোভাবেই কিন্তু মোহনবাগানকে হেল্প করবে বলে মনে হয় না, কারণ ওই এজের থেকে কম এজের প্লেয়ার মোহনবাগানের জন্য দরকার, ওর থেকে বেটার কোয়ালিটি ডিফেন্ডার মোহনবাগানের জন্য দরকার, যে হয়তো আলবার্তো রড্রিগেজ, যার নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে সে জয়েন করতে পারে, তার ব্যাকআপ অপশনও হতে পারে বা ফার্স্ট চয়েসও হতে পারে, হোয়াট এভার, এবং সেই প্লেয়ারটা একদমই এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এতে সব থেকে বেশি ভ্যালু অ্যাড করবে। তাহলে আমার কোথাও মনে হয়
হয় যে মাচ ইয়াঙ্গার, মাচ বেটার, মাচ শার্পার একজন ডিফেন্ডার কিন্তু মোহনবাগানের সই করানো দরকার, বা সেটা মোহনবাগান আগামী দিনে করাবে। তবে অবশ্যই এই রিউমার এই মুহূর্তে দাঁড়িয়ে এখানেই স্টপ, যেহেতু তার যোগ দেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, তাকে নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এরপর থেকে আর এই নিয়ে কথা আমার মনে হয় না কেউ বেশি বাড়াবে বলে। তবে হ্যাঁ, অনেকের অভ্যেস রয়েছে সেটাকে খুঁচিয়ে অনেকদিন ধরে চালিয়ে দেওয়া। ব্যাস, বাকিটা তোমাদের যা যা ওপিনিয়ন সব কিছু দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।